হ্যালো, ওয়েলকাম সবাইকে স্টোরি অফ শ্বেতার কোরিয়ান সিরিজের 7th এপিসোডে। আমরা মোটামুটি গল্পের বেশ একটা টান জায়গায় রয়েছি। লাস্ট এপিসোডে উই হ্যাভ সিন কি আমাদের হিরোইন মানে হেইন গট টু নো অ্যাবাউট দ্য ডিভোর্স পেপার, এবং ও জিজ্ঞেস করছে ওর হাজব্যান্ডকে যে তুমি এটার ব্যাপারে কি জানো, তুমি কি করেছো। মানে ও যেহেতু খুবই ভালোবাসার মধ্যে রয়েছে, ও তাই ওকে বলছে যে তুমি বলো যে তুমি এটার ব্যাপারে কিছু জানো না, আই জাস্ট ওয়ান্ট টু নো কি এটা অন্য কেউ করেছে, মানে আই ওয়ান্ট টু লিসেন এইটা। কিন্তু হেইন মানে ইয়োনো তো স্বীকার করে নিয়েছে, ইয়োনো বলেছে ওই তৈরি করেছে, কিন্তু ও হেইনকে বলেনি, ওকে বলা হয়নি। দেন হেইন আস্কড হিম কি তুমি এটা কখন করেছো, কখন থেকে ইউ আর ফিলিং লাইক দ্যাট। সেখানে ইয়োনো একদম ক্লিন যে সত্যিগুলো সেই কথাগুলোই বলেছে, যে যেদিন তুমি তোমার অসুস্থতার কথা বলো ওই দিনই আমি এটা তৈরি করে তোমাকে বলতে আসি, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। তখন অবভিয়াসলি বিইং ওয়াইফ বা বিইং পার্টনার বলতে পারো, শি টুক দ্য মিনিংস আর কি সাইমালটেনিয়াসলি, বলছে ওকে মানে আমি মরে যাচ্ছি দেখে তুমি আমার সাথে দয়া দাক্ষিণ্য করছো এবং এই ভালোবাসাটা আমাকে দেখাচ্ছ, ইটস নট দ্য রিয়েল ওয়ান যেটা তুমি ফিল করো আমার। আমি মরে যাব বলে তুমি তোমার ডিভোর্সের প্ল্যানটা ক্যান্সেল করে এখানে আছো। হেন ওয়াজ শ্যাটার্ড, শি ওয়াজ নট অ্যাংরি, শি ওয়াজ স্যাড। তো আমরা দেখতে পাই যে হেন ওরকম ঘরের থেকে ওর যে ঘরে পড়ার যে স্লিপার্সগুলো থাকে না, মানে হোটেল রেস্টুরেন্টে শোয়ার, ঘরে থাকার, ঘরে হাঁটাচলা করার, সেইটা পরে ও রাস্তায় বেরিয়ে পড়েছে। ও ইয়োনোর সাথে জাস্ট কোনো কথা বলছে না, ইয়োনো ওকে বারবার এক্সপ্লেন করতে চাইছে যে তুমি আমার কাছে শোনো যে আমার কি মনে হচ্ছিল, কেন আই ওয়াজ স্যাড, মানে কেন আমি এরকম একটা করেছি। বাট হেমনের এমন পরিস্থিতি যে ও কিছু শুনতে চায় না, ও জাস্ট আর কি ও বলেছে যে আমাকে ছেড়ে দাও। এবার এমন একটা পরিস্থিতিতে হেন পুরো রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, যে মানে সুইসাইডিয়াল অ্যাটেম্প। সেখানে গিয়ে ইয়োনো একদম যে পরিস্থিতি থাকে না মানে ক্রুশিয়াল, মানে বাস এসে গেছে সেরকম জায়গা থেকে ওকে বাঁচিয়েছে। তো ওই জায়গায় ওরকম হওয়ার পরে হেন জাস্ট ওকে একটা কথা বলে যে ইয়োনো খুব রেগে বলে তুমি এটা কী করছিলে, কোথায় দাঁড়িয়েছিলে, তুমি জানো না এরকমভাবে রাস্তায় আসা উচিত নয় এরকম। তখন হেন বলে নেক্সট বার যখন এরকম হবে প্লিজ লেট মি বি, বলে ওর হাত ছেড়ে আর কি চলে যায়। এইরকম একটা পরিস্থিতি। এবার পরের সিনে আমরা দেখতে পাই যে ডক্টরের কাছে যে ট্রিটমেন্টটা ওর আবার চলছিল জার্মানিতে, সেইখানে গেছে। সেখানে গিয়ে হোয়াইট ব্লাড সেল মানে ওর ব্লাড নিচ্ছে, নিয়ে বলছে যে হোয়াইট ব্লাড সেলের পরিস্থিতি খুব একটা ভালো নয়, এরকম বলছে। এবার হাজব্যান্ড হিসেবে ইয়োনো বলেছে যে গতকাল রাতে ওর মধ্যে এরকম সুইসাইডিয়াল অ্যাটেম্প্ট দেখা যায়, এই ধরনের অ্যাটিটিউডও করে। তখন ডাক্তার ওকে বলছে দেখুন এই মানে ওর যে শারীরিক পরিস্থিতি তাতে ওর যদি ইচ্ছেটা থাকে যে শি ওয়ান্টস টু লিভ, শি ওয়ান্টস টু সি দ্য ওয়ার্ল্ড, শি ওয়ান্টস টু সি দ্য নেক্সট অফ হার লাইফ, তবেই ওর পক্ষে সারভাইভ করা ইজি। কারণ এরকম অনেক ঘটনা আমরা দেখেছি, মানে মেডিকেলি যেগুলো পুরো না হয়ে গেছে তারপরেও তাদের যে সারভাইভালের যে ইচ্ছা সেটা দিয়ে কিন্তু তারা এগিয়ে গেছে। এইটা যদি ওর মধ্যে মানে কিছু করা বা মানে এই দেখার আকর্ষণটা, টু লিভ লাইফ, টু ডু সামথিং, এইটা যদি ওর ভিতরে থাকে সেইটাই কিন্তু একমাত্র পাওয়ার, মনে রাখুন, টু সেভ হার। তাছাড়া কিন্তু এটা খুব মুশকিল। এবার পরের মানে এটা ওখানে হওয়ার পর দেখা যাচ্ছে হেন খুবই মানে ডাউন হয়ে হেন এবার ফিরে যাবে, বলছে যে এখানে তো আর কোনো ট্রিটমেন্টে আমার কাজ হবে না, সো আমি ফেরত চলে যাব। মানে ইয়োনো প্রতিবার জিজ্ঞেস করতে যাচ্ছে তবেই হেন কথা বলছে, আদারওয়াইজ হেন জাস্ট ওর সাথে কোনো কথা বলছে না। এবার তখন হেন বলছে যে তুমি আমাকে আর বিরক্ত করো না প্লিজ, আই এম স্যাড, মানে আমার আর কোনো ইচ্ছে নেই, মানে আমি আশা ছেড়ে দিয়েছি, আমার আর কিছু নিয়েই কোনো ইচ্ছে নেই। দেন ইউনো থট কি এরম ইচ্ছে মানে ওই ডক্টরের কথাটা ওর মনে পড়ছে, অ্যান্ড হি থট কি এরম হলে তো হবে না। তখন ইয়োনো দাঁড়িয়ে বলতে শুরু করেছে ও ফাইন, মানে তুমি হেরে গেছো, তুমি হার স্বীকার করে নিয়েছো, মানে আমি তোমাকে ডিভোর্স দিতে চাইলাম তারপরে আবার তুমি মরেও যাচ্ছ, তোমার কোনো কিছুতেই মানে তুমি আমাকে জাস্ট এভাবে ছেড়ে দেবে, আমি যাওয়ার পর তুমি আমাকে ডিভোর্স দেবে এবং আমি চলে যাব, নাকি আমি এয়ারপোর্ট থেকেই চলে যাব। আমার লাইফ তো এখন খুবই খুশির, আমাকে তো আর কারোর সাথে থাকতে হবে না এবং আমি ইরিটেট হব না। এবার তোমার হাত থেকে কেউ এত সহজে মুক্তি পেয়ে যাবে এরকম তো আমি ভাবিনি, মানে তুমি এমন একটা মানুষ এটা তুমি করতে পারো এটা তো আমি ভাবিনি।
আর তুমি শুনতে চাও কেন আমি তোমার সাথে মানে ডিভোর্স করতে চেয়েছিলাম? কারণ তুমি এত খারাপ মানুষ যে তোমার সাথে থাকা সম্ভব নয়। তুমি আমার সাথে কী ভাষাগুলো বলেছে ভুলে গেছি, যে এর মতন আচরণ করতে, এবং আমি এই প্রচণ্ড বড়লোক একটা বাজে ফ্যামিলির মধ্যে থাকতে একদম পছন্দ করিনি। তুমি আমাকে যখন বিয়ে করেছিলে তখন তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি মানে আমাকে কোনো দিন কান্না করতে হবে না, কিন্তু আমি প্রতিদিন প্রতি মুহূর্তে কেঁদেছি, কারণ আমি জাস্ট তোমার সাথে থেকেছি। তুমি এত খারাপ একটা মানুষে পরিণত হয়েছো, মানে এটা বর বউকে বলছে, যে যার সাথে কোনোভাবেই কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। আমি বিরক্ত তোমার সাথে থাকতে থাকতে, মানে এইগুলো বলে ওকে জাস্ট মানে প্রচণ্ড রাগাচ্ছে। তখন হেন একটা সময় বলছে, তোমার কি মনে হচ্ছে তুমি এই কথাগুলো বলে মানে কি চাইছো? মানে আমি কি তোমার উপর কেস করব? তুমি কি চাইছো আমি তোমার থেকে রিভেঞ্জ নিই? তখনও বলছে, তোমার কি রিভেঞ্জ নেওয়ার মতো, মানে ওকে আরও উত্ত্যক্ত করছে বেসিক্যালি, তোমার কি রিভেঞ্জ নেওয়ার মতো পরিস্থিতি আছে নাকি? তোমার কোনো শারীরিক বল নেই, তোমার কিছু নেই, তুমি যা পারো তাই করে নাও। এরকম বলে ওকে প্রচণ্ড রাগিয়ে দিয়েছে। তারপরে ও জাস্ট চলে গেছে, রাগিয়ে দিয়েছে, এবং ও ওর সাথে খুব স্বাভাবিক আর কোনো কথা বলছে না। হেন নিজের মতো যাচ্ছে। এরপরের সিনে আমরা দেখি যে ওরা কোরিয়াতে ব্যাক করেছে, এবং কোরিয়াতে যখন ব্যাক করেছে তখন দেখা যাচ্ছে হেনের যে দাদা ছিল সুচল, সে তো খুব একটা কিছু করে উঠতে পারে না, একটু বেচারা টাইপের একটা ছেলে। ওর বউটা শয়তান, যে ওকে দিয়ে আর কি ব্যবসা করাচ্ছে, মানে ওর ভায়া করে নিজে ওর মধ্যে ঢুকে বসে রয়েছে। সুচলকে মিস্টার ইউন যেটা শয়তান, সে আর কি একটা কন্ট্রাক্ট সাইন করে দিয়েছে, যেটা একদমই হওয়ার কথা নয়, যেটার জমি নিয়ে ইনভেস্টিগেশন না হয়ে কখনোই কুইন্স গ্রুপের সেখানে টাকা ইনভেস্ট করার কথা নয়। এই কথাগুলো সমস্ত বেকিওনো বলে গেছিলো, মানে সুচলের জামাইবাবু, হেনের হাজব্যান্ড, কিন্তু এরা কেউ কিছু শোনেনি, কারণ ইউন তো মাঝখানে ঢুকে সমস্ত কিছু কলকাঠি নাড়ছে। তো এইসব করে কন্ট্রাক্টটা সাইন হয়েছে, এটা এয়ারপোর্টে বড় স্ক্রিনে দেখা যাচ্ছে। তো বেকিওনো এটা দেখছে, দেখেও মনে করছে যে এত বড় একটা কাজ এরা করে ফেললো মানে এইভাবে। তো এবার পরের সিন হচ্ছে ঘরে ঘরে দেখা যাচ্ছে পুরো ফ্যামিলি বসে আছে, সেখানে ডিসকাশন হচ্ছে। হেনের যে বাবা একমাত্র সেই বিষয়টাকে নিয়ে একটু চিন্তায়, যে কি করে ইয়োনো এরম একটা কাজ করলো, ইয়োনো যে এরম একটা কাজ করতে পারে এটা উনি কিছু কোনোভাবে মানতে পারছেন না। বাকি সবাই এটার সাথে খুবই এগ্রি যে ওরম করতেই পারে, ও শয়তান, ও খারাপ, হ্যান ত্যান এরম এরম। তো ওরা বলছে যে ইনভেস্টিগেশন করবো, দেখবো টেকবো। সেই জায়গায় দেখা যায় যে হেইন ইজ টিপিক্যালি অ্যাকচুয়ালি অ্যাংরি অন ইয়োনো। ও বলেছে যে এখানে মানে কেউ কোনো এর মধ্যে দখলআন্দাজি করবে না, আমি দেখবো পুরো ব্যাপারটা, আমি অডিট টিম দিয়ে পুরো, ও তো হচ্ছে মানে লয়ের সেকশনটায় কাজ করে, বলছে আমি পুরো ডিপার্টমেন্টের অডিট করাবো ওদের, কত টাকা পয়সা ও তছরূপ করেছে, ও কী কী আমার কোম্পানির ক্ষতি করেছে সেগুলো সমস্ত আমি চেক করাবো পাই টু পাই। ও তারপরে আমি ওর ওপরে কেস করব, ও যদি বিশেষ কিছু করে থাকে তারপরে আমি ওর ওপর ক্রিমিনাল কেস হ্যান ত্যান এইসব নানান কিছু করব, এবং এর মধ্যে আর কেউ জড়াবে না, আমি জাস্ট দেখে নেবো। তো ওর বাবাটা তখন বলছে, একটা ডিভোর্সের জন্য এত কিছু করার কি দরকার আছে? ও তো কোনো সম্পত্তি না নিয়েই ডিভোর্স চাইছে। তখন ও জাস্ট বলেছে, আমি বুঝে নেব, কেউ এর মধ্যে মাথা গলাবে না। তো প্রচণ্ড রেগে ও চলে গেছে, মানে এটাতে বোঝা গেল যে ও খুব রেগেছে আর কি ইয়োনোর ওপরে হেন। এবার ইয়োনোকে তো সবাই বাড়িতে খুবই অন্যরকম ট্রিট করছে, ও ঢুকেছে থেকে সবাই ওকে তুমি ইলেকট্রনিক গ্যাজেট রেখে তারপরে কথা বলো, তুমি চোর, তুমি এই করেছো, এইসব নানানভাবে খুব খারাপ খারাপ ট্রিট করছে। যাই হোক, তো ইয়োনো চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য গেছে, যে ফাইনালি কী পরিস্থিতি কী না, কারণ ও তো মানে আলটিমেট ও তো হেড ফ্যামিলির, ও ওকে চাকরি দিয়েছে, ওর কাছে ও কাজ করে, এবং ওর পয়সা ওর বিজনেসেই ও সব তছরূপ করেছে বলে অভিযোগ। তো সেখানে গিয়ে প্রচণ্ড রেগে চেয়ারম্যান ওকে বলছে, তুমি এটা করেছো, তুমি ওটা করেছো, তুমি এই করেছো। তখন ও জাস্ট মাথা নিচু করে বলছে যে আমি কোনো এরকম কোনো কাজ করিনি, এবং এই যে অন্য কোম্পানির সাথে বলছে যে আমাকে জেলে পাঠানোর জন্য তুমি এগুলো করেছো, তোমাকে কত পয়সা দিয়েছে। ও তখন বলছে আমার কোনো এরকম কাজ করার ইন্টারেস্ট নেই, কিন্তু আমার মনে হয় এখানে কোথাও একটু ভুল হচ্ছে, কারণ মানে যারা আর কি স্টকে টাকা লাগিয়েছিল, বলছে যে এই ভদ্রলোক এর সাথে গত 5 বছর ধরে বন্ধুত্ব আছে, কেন হঠাৎ আজকে এই জিনিসটা হলো সেটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলে নানান ছবি টবি ওকে দেখিয়েছে, চেয়ারম্যানকে দেখিয়েছে। বাট চেয়ারম্যান ইজ ইন ডাউট আর কি, যে চেয়ারম্যান বলছে যে তুমি এই ছবিগুলো দেখাচ্ছ আর তুমি বলছো বলেই আমি তোমার কথা বিশ্বাস করে নেবো। ইয়োনোকে জিজ্ঞেস করছে তোমার মনে হচ্ছে তাহলে কে জড়িত আছে এর মধ্যে আরও। তখন ইয়োনো বলেছে যে না, আমি কারোর নাম বলতে চাই না যতক্ষণ না আমার কাছে প্রমাণ আসছে। ইউন যে শয়তানটাও, ও কী করেছে, ও চেয়ারম্যানের যে রুম যেখানে ওর অফিসের সমস্ত কাজকর্ম হয় সেখানে ওকে একটা ছবি গিফট করছে বলে, একটা বিরাট বড় একটা নেপোলিয়ন পেন্টেড ছবি আর কি গিফট দিয়েছে, তার মধ্যে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছে যেটা ডিরেক্ট ওর ইউনের ল্যাপটপের সাথে কানেক্ট করা আছে।
মানে এখানে চেয়ারম্যানের ঘরে যা যা কথা হবে যা হবে সেগুলো সব ইউন দেখতে পাবে। তো ইউনোর সাথে যখন ইউনের দেখা মানে এই ডিসকাশনটা হচ্ছে সেটা তো শুনে নিয়েছে ইউন, শুনে নিয়েই তখন ওর যে লোকের ওপর ইউনোর সন্দেহ হয়েছে সেই লোকটাকে ও তাড়াতাড়ি করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, যে তোমার ওপর সন্দেহ হয়েছে, ইওনোর সন্দেহ হয়েছে, ফলে তুমি জাস্ট সরে যাওয়ার। এবার এদিকে বুমজা মানে ইওনোদের মানে হেনের যে পিসি, সে কিন্তু ওই বাবার গার্লফ্রেন্ডের যে আসল সত্যি কথাটা সেইটা জানতে পেরে গেছে, যে ও যে প্রচুর মিথ্যে কথা বলছে, গত 30 বছর ধরে ও যে ওদের মিথ্যে বলছে, এবং অন্য একজনের মানে যে মানুষের পাসপোর্ট নিয়ে ও আছে, যে মানুষের আইডি প্রুফও দেখায়, সেই মানুষ যে আদৌ অনেক আগে মারা গেছে, আসলে ওর একটা বাচ্চা আছে এবং ও অনেক গরিব জায়গা থেকে এসছে, ও কোনো উদ্দেশ্যে এখানে এসছে, এই ধরনের কথাগুলো কিন্তু ইনভেস্টিগেটিভ এজেন্সির থেকে বুমজা জানতে পেরে গেছে, এবং একমাত্র ওই জেনেছে এই কথাগুলো, আর কেউ কিন্তু জানতে পারে। তো বুমজা সেই কারণে ওর ওপর একটু ক্ষুব্ধ তো থাকছে, কিন্তু ওকে ইনভেস্টিগেটিভ এজেন্সি বারবার বলেছে কখনোই তোমার হাতে সম্পূর্ণ তথ্য ছাড়া তুমি এই কথাগুলো রাগ তোমার কন্ট্রোল করো, অন্য কাউকে বলে ফেলো না, তাহলে এতটা যে ইনভেস্টিগেশন হয়েছে সেটা কিন্তু পুরো জলে চলে যেতে পারে। এবার আমরা একটা সিনে দেখতে পাই যে এই যে গার্লফ্রেন্ড যে মিস বোধহয় মুন না কি যেন ওর নাম, ওর তো আদপে ছেলে হচ্ছে ইউন। এরা দুজনেই খুব গরিব ছিল, এরা বড় হতে পারছিল না, মানে বাচ্চাকে বড় করতে পারছিল না, এইসব নানান কিছুর জন্য মা বাচ্চাকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়, এইসব নানান। সেই মা ছেলের সাথে দেখা করতে এসছে তার রুমে, ইউনের রুমে, কারণ ইউনকে তো কুইন্স গ্রুপেই থাকতে দিয়েছে হেনের মা, ওদের বিল্ডিংয়ে বলেছে কোরিয়া তোমার নতুন ফ্যামিলি বলে থাকতে দিয়েছে। এবার সেটাতে ইউন খুব রেগে গেছে, বলছে তুমি কেন এখানে এসছো, এখানে এত রিস্কি, কারণ এটা তো খুবই ওরা লুকোনো চূড়ান্ত মিথ্যে কথা, এটা তো কেউ জানে না, তো জানতে পারলে এটা আমার হাতের বাইরে হয়ে যাবে, কেন তুমি এসছো এটা ওটা। তখন মা বিং মা শিবাস মানে ও খুবই শয়তান, কিন্তু ও বলছে যে আমি তো এটাই চেয়েছিলাম এত বছর, যার জন্য আমি কষ্ট করেছি, যে আমি আর আমার ছেলে একই ছাদের তলায় থাকবো, এবার খালি আর একটা স্টেপ বাকি, কুইন্সদের সবাইকে এখান থেকে বার করে দিতে হবে, তাহলে এই পয়সা এই বাড়ি এই বিজনেস সব আমাদের, তুমি তো এতটাই কেপেবল যে তুমি সব কিছু করতে পেরেছো, মানে ওকে আর কি চাটন, মানে ছেলে ভালো এরকম টাইপের একটা ব্যাপার করছে, কিন্তু ছেলে একটু ক্ষুব্ধই। এবার ছেলেরা মানে ছেলে আর মা মিলে বসে দেখছে যে চেয়ারম্যান তার ঘরে ওর ছোটোবেলায় মানে ওর যখন বউ বেঁচে ছিল, ওর নিজের বউ আর ওর বাচ্চারা ছোট ছিল সেই সময়ের একটা ভিডিও দেখছে, দেখে একটুখানি রিল্যাক্স মোডে আছে। তখন এরা দুজনে আলোচনা করছে ওকে চেয়ারম্যানকে তো রিল্যাক্স মোডে থাকতে দেওয়া যাবে না, ওকে তো প্রচণ্ড প্রেশারে রাখতে হবে, ওর জেল হয়ে যাবে এইসব বলে। তাই জন্য দেখাচ্ছে যে গার্লফ্রেন্ড গিয়ে ওকে নিজের পাসপোর্ট আর একদম পার্সোনাল যে ডকুমেন্টস আর কি আইডি প্রুফ সেগুলো চেয়ারম্যানের হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে দেখুন আপনার উপরে তো এখন কেস হচ্ছে কোম্পানির উপরে, যদি আপনার জেল হয়, আপনার উপরে কোনো মানে এরকম ক্লেম মানে আসে নানান কথাবার্তা, তো আপনার ছেলেরা তো কেউই দায়িত্ব নেবে না, দোষ স্বীকার করে আপনাকে বাঁচাবে না, তো আমি আপনার মানে ওর গার্লফ্রেন্ড এত ভালো বলছে আমার তো কোনো পরিচিতি নেই আর আমি সম্পত্তির সাথে কোথাও ডিরেক্টলি জড়িত নই, ফলে আমি এই দায়িত্ব আমার মাথায় নিয়ে নেবো, তাতে লোকে আমাকে খারাপ কথা বলবে কিন্তু আপনার কিছু হবে না। মানে এটা প্রচণ্ড ভালো হলে যা হয়। তখন চেয়ারম্যানটা তো গাধা, চেয়ারম্যান বলছে যে তোমার মতন মানে কি নিজের ছেলে মেয়ে থাকা একদিকে আর তোমার মতন মানুষ আমার জীবনে থাকা একদিকে, বলে ও অন্ধ, চেয়ারম্যান টিপিক্যালি অন্ধ, এবং সেই অন্ধ হয়ে ও সেটাকে স্বীকার করে ও মেনে নিল যে হেভি ভালো। এদিকে দেখছি যে ইউনও কিন্তু মিস্টার ইউনের এগেনস্টে ইনভেস্টিগেশন চালাচ্ছে, ওর ওই যে বন্ধুটা আছে যে ওকে ডিভোর্স করিয়ে দেবে বলেছিল লয়ার, তাকে দিয়ে ইনভেস্টিগেশন চালাচ্ছে যে ইউনোর বাড়ি মানে ইউনের কোথায় বাড়ি, অরিজিনালি কোথায় জন্মেছিল, ওর বাবা মা কী ছিল, এরকম সেখানে ওই বন্ধুটা এসে নানান রকম ইনফরমেশন ওকে দিচ্ছে, যেখান থেকে দেখা যাচ্ছে কোনো কিছুর কোনো ক্ল্যারিটি নেই। ওর বাবা মা দুজনে নাকি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে মারা গেছিলো, ও খুবই গরিব ছিল, সেখান থেকে ওকে অ্যাডপ্ট করে নিয়েছিল ওর বাবা মা, তারা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে দুজনই মানে বাবা মা একসাথেই মারা যায়, ডকুমেন্টে এটা দেখা যায়, কিন্তু তারা কেউই ড্রিঙ্ক করতো না, আশপাশের লোকের থেকে এটা জানতে পারা যায়, ফলে লোকজন খুবই মিস্ট্রিয়াস একটা ভাবে থাকে যে এরা দুটো মানে হাজব্যান্ড ওয়াইফ কী করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে মারা গেলো, যারা সত্যিই কখনো ড্রিঙ্ক করতো না। মানে ইতিমধ্যে যে সময় ওরা মারা যায় তখন মিস্টার ইউন একটা প্রচণ্ড বড়লোক স্কুলে তার অ্যাডমিশন হয়ে যায়, কিন্তু সেই বাবা মার আবার ওই স্কুলে ভর্তি করার মতন পয়সাও ছিল না, ফলে কোনো কিছুর মধ্যে কোনো মানে মিল নেই, কোনো মানে ডিসক্রিপেন্সি আছে প্রচণ্ড। হেন কী করেছে, প্রচণ্ড সেজে গুজে মেকআপ করে হেভি ক্লাসি গয়না ফয়না পরে সে অফিসে এসছে, সমস্ত অফিস কলিগ তো মানে ওদের যে সাবঅর্ডিনেট তারা বলা বলি করছে, ব্যাস ম্যাডাম যখন এত সেজে এসছে তার মানে তো প্রচণ্ড রেগে আছে, মানে কত রেগে আছে তার কোনো সীমা নেই।
এটা ওরা কালচারে দেখেছে আর কি। সেই ল ডিপার্টমেন্টের সমস্ত ফাইল, মানে বোঝা ধরে ফাইলগুলো, যেগুলো গত সপ্তাহে অ্যাপ্রুভ করেছিল, যেগুলো গত 1 মাসে অ্যাপ্রুভ করেছে, সমস্ত ক্যান্সেল করে দিয়েছে। এবং ক্যান্সেল করে দিয়ে বলেছে এগুলো সবের পরীক্ষা হবে। অডিটের লোক চলে এসছে, ইওনো অফিসে ঢুকে দেখছে ওর ঘর ফাঁকা, সমস্ত ফাইল নিয়ে লোকে চলে গেছে। আবার কিছুক্ষণ পরে ও মানে টেবিলে ফাইলের মাঝখানে চাপা পড়ে গেছে, সমস্ত ফাইল ওর টেবিলে চলে এসছে, কারণ ওগুলো সবে স্ক্রুটিনি হওয়া চাই, স্ক্রুটিনি না হলে কিছু সিইও পাস করবে না। মানে প্রচণ্ড দুজনের মধ্যে অফিসিয়াল ঝগড়া লেগেছে। সেটা নিয়ে সমস্ত অফিস কলিগ আলোচনা করছে যে ব্যাস এবার তো হয়ে গেল, এবার আর কিছু করার নেই। এক লিফটে যেতে যাবে, ওদের লোকেশন চেঞ্জ করছে, তাও দুজনে সামনাসামনি পড়ে গেলে ওকে লোকের সামনেই ঝেড়ে বাজে কথা বলছে, এইসব নানান কিছু হচ্ছে। এবং এইগুলো সবই হেইনই করছে ইওনোর উপরে। ওদিকে দেখা যাচ্ছে যে হেইনের ঘরে যারা ক্লিনিং স্টাফ, একজন মহিলা যে ক্লিন করছে, সে মানে হেইনের বিনে কি কাগজ ছিঁড়ে ফেলা রয়েছে, মানে ওর হসপিটালের ওখানের কোনো কাগজ আছে, সেইটারও ছবি তুলে ইউনকে পাঠিয়ে দিচ্ছে। মানে ইউন ওই বাড়ির একমাত্র ফ্যামিলির লোক কটা বাদ দিয়ে, মানে হার্ডকোর ফ্যামিলির লোক কটা বাদ দিয়ে সবাইকে হাতে করে নিয়েছে আর কি। এইটা দেখাচ্ছে। ইউনের কাছে ছবি তুলে চলে গেল যে ওটা কী জিনিস ও ফেলেছিল সেটা দেখে, যেহেতু কোরিয়ান ভাষায় লেখা, আমি তো বুঝতে পারলাম না কী ছিল, কিন্তু ও ছবি তুলে ইউন আবার সেটা দেখে বুঝে নিল যে কোথায়। ও বোধহয় ওই সম্ভবত যেখানে ট্রিটমেন্ট হচ্ছে ওর সেই জায়গার অ্যাড্রেস আছে। এবার এদিকে আমরা দেখতে পাচ্ছি ইওনোর পিছনে হেনের বাবা আর কি ইনভেস্টিগেশনের জন্য 2টো লোক লাগিয়েছে। বেশ অনেক দিন ধরেই ওর পেছনে ইনভেস্টিগেশনের লোক লাগানো আছে, কিন্তু তারা যা যা রিপোর্ট ওকে দিয়েছে সমস্ত রিপোর্টগুলো ফেল করেছে। মানে ওরা তো মনে করছে ডিভোর্স করতে চেয়েছে, ফলে লাইফে কোনো থার্ড মানে আর কি তৃতীয় ব্যক্তি আছে, কোনো অন্য মহিলা এসছে ইওনোর জীবনে, কিন্তু সব জায়গায় কোথাও গিয়েই ইওনোর সাথে অন্য কোনো মহিলা দেখতে পাইনি। বলছে যে ও প্রতিদিন রাতে ওইখানে ডিনার করতে যায়, একটা হোটেল আছে বেসিক হোটেল, সেখান তারপরে বেরিয়ে 2টো জলের বোতল কেনে। মানে ও প্রতি প্রশ্নেই জিজ্ঞেস করছে যে তাহলে কি ও ড্রিঙ্কস কেনে, তাহলে কি ওর সাথে খেতে অন্য কেউ আসে, ও তারপরে কোথায় যায়, কিন্তু কিছু প্রমাণ কিছুই দেখা যাচ্ছে যে মানে এমন কিছু পাচ্ছে না যেটাতে ওর এগেনস্টে কোনো সন্দেহ করতে পারে। ইভেন যে অডিট হয়ে যে রিপোর্টটা এসছে সেখানেও কোনো ডাউট নেই। মানে সেক্রেটারি যখন জানাচ্ছে সিইওকে, সে বলছে যে এত কম খরচে কী করে ল ডিপার্টমেন্ট চলেছে এবং সবাই এত খুশি, সেটা ভেবেও আমি অবাক। কিন্তু ওদের পাই টু পাই পয়সার হিসেব রাখা আছে, কোথাও কোনো পয়সা তছরূপ বা ইওনোর পার্সোনাল লাইফে ও যে কারোর সাথে দেখা করছে, ওর পেছনে লোকজন লাগিয়ে রেখো, কিছুতেই কিছু খুঁজে পাচ্ছে না। ফলে এরা একটু মানে বুঝতে পারছে না আর কি। আর ও তত রেগে যাচ্ছে, মানে হেইন তত রেগে যাচ্ছে যে কি হচ্ছে ঘটনাগুলো। এবার একটা জায়গায় দেখেছে যে প্রতিদিন 3,000 কত ডলার করে একটা বড় টাকা ট্রান্সফার হয়েছে গত কিছু দিনে একটা অ্যাকাউন্টে। সেটা কোথায়, এবার হেইন সাথে গেছে, গিয়ে বলছে নিশ্চয়ই এটা কোনো মহিলার জায়গা, মহিলার নাম, সেখানে চলো। বলে গিয়ে প্রথমে দেখেছে ওটা একটা ফ্লাওয়ার শপ। সেই ফ্লাওয়ার শপ থেকে এবার বলেছে যে কোথায় ওই ফ্লাওয়ার পাঠানো হয়, ফ্লাওয়ার শপে যে ওই টাকাটা আসে, ফুলগুলো কোথায় যায়, সেই ফুলগুলো যেখানে যায় সেই জায়গায়ও গেছে ওরা। গিয়ে দেখছে ওদের অফিসে, মানে কুইন্সেই চাকরি করতো একটি মেয়ে, যার মা ক্যান্সারে আক্রান্ত ছিল, এবং ওরা 3 বোন এবং মা ক্যান্সারে আক্রান্ত ছিল। সেই তার মা মারা গেছে। ওই জন্য ওর যখন শেষ কাজ হচ্ছে আর কি, কুইন্স গ্রুপের তরফ থেকে মিস হেইনের নাম করে ইওনো প্রচুর ফুল পাঠিয়েছে। একটা ঘর আর কি ওদের যে বুকিং করার থাকে, প্রেয়ার করার যে রুম থাকে, সেই প্রেয়ার রুমের বুকিং করা, কোম্পানির থেকে সব কিছু করা, এইরকম কাজগুলো ও করেছে। এবং কিন্তু সেগুলো সব বলেছে যে মিস হেইন পাঠিয়েছে এবং কুইন্স গ্রুপ থেকে পাঠানো হয়েছে, ইওনো যে কোথাও পাঠিয়েছে এইটা বলেনি। ফলে সেই জায়গায় গিয়ে হেইন যখন উপস্থিত হয়েছে, তখন মেয়েটা তো খুব কান্না করছে এবং বলছে আমি ভাবতেও পারিনি যে আমার কোম্পানি আমার জন্য এত ভাবে। হেইন অবাক হয়ে গেছে, এদিকে আবার রাগও হয়েছে। এবার হেইন যখন বেরোতে যাচ্ছে তখন দেখছে ইওনো ঢুকছে, ওকে শাসাচ্ছে যে তুমি কেন এগুলো করেছো, তুমি আমার পিছনে এরকম কোনো কাজ করতে যাবে না যেটাতে তুমি মহান সাজো বা তুমি আমার কাছে ক্ষমা পাও, তুমি কোনোভাবেই পাবে না, আমি তোমার লাইফ একদম সু করে দেবো। ইওনো রাত্রিবেলা ওর ঘরে শুতে যাচ্ছে, যা সিঁড়ি দিয়ে উঠেছে, তখন হেইন দরজা দিয়ে বেরিয়ে ডিভোর্স পেপারটায় স্ট্যাম্প দিয়ে ওকে দেখাচ্ছে যে নাও তোমার ডিভোর্স পেপারে ডিভোর্স দরকার ছিল, আমি স্ট্যাম্প দিয়ে দিয়েছি, নাও ইটস ডান, কিন্তু এটা তুমি এখন জমা দিতে পারবে না, আমি তোমাকে যখন দেবো এবং যেখানে জমা দিতে বলবো তুমি সেখানেই জমা দেবে। ও তখন বলেছে যে ও কিছু বলেনি, ইওনো জাস্ট সাইলেন্ট, ইওনো তো ঠিক আছে বলেছে। ও খালি আর একটু কী ওদের কথার তর্কাতর্কি হয়েছে, হয়ে একটা কথা খালি ইওনো বলেছে ওকে যে বি কেয়ারফুল অফ মিস্টার ইউন, তোমার ওনার সাথে ডিনার ডেট আছে শুনলাম আমি, কিন্তু ওনার কাছে খুব একটা ঘেঁষো না। তখন ও বলছে কেন, তুমি কি ওর থেকে জ্বলছো, তোমার কি মনে হচ্ছে, মানে হেন এরমভাবে বলছে।
তখন ও বলছে যে না, তুমি ওকে খালি তোমার কলেজ ফ্রেন্ড হিসেবেই জানো, ওর ইতিহাস কী, ও কোথায় থাকতো, কেমন ব্যাকগ্রাউন্ড থেকে, এগুলো কিন্তু তোমার কিছু জানা নেই। এবং ও তোমার ব্যবসা এবং তোমার মানে এই কুইন্স গ্রুপের জন্য কী করতে পারে সেটারও কোনো উমন তোমার নেই। সো বি আ বিট কেয়ারফুল এবং চোখ খোলা রেখো। তখন আবার হেন বলছে, আমি অত বোকা না, আমি কারোর কাছ থেকে বোকা হয়ে যাই না, সো আমাকে কেউ বোকা বানিয়ে যেতে পারবে না, তোমারও তো আমাকে নিয়ে ভাবার দরকার নেই। তখন ইয়োনো বলছে, আমার কাছে বোকা তো হয়ে গেছিলে না, তুমি তো বিশ্বাস করেছিলে আমি তোমাকে ভালোবাসি, তো ফলে আর কারোর কাছে বোকা হয়েও না, আমি তোমাকে এটাই বলতে চাই। বলে খুবই কামভাবে এইটা বলে ইয়োনো চলে গেছে। তখন হেইন ওখানটা দাঁড়িয়ে সত্যি বিষয়টা নিয়ে একটু ভাবছে, একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছে এইরকম আর কি। এবার পরের সিনে আমরা দেখছি ওরা গেছে ইউন আর হেইন, ওদের ডিনারে ইনভিটেশন, একসাথে আর কি ডিনারের টাইম ছিল, তো ডিনারে গেছে। মিস্টার ইউন ওর সাথে একটুখানি অন্যরকম আচরণ করে। হেইন ওকে জিজ্ঞেস করছে, দেখো তুমি আমাকে হের কিনার এই জিনিসটা এত সহজে পাইয়ে দিলে, এবং তুমি আমার দাদার জন্যও কন্ট্রাক্টটা সাইন করে দিয়েছো, তুমি বলো এত কিছু তুমি আমার জন্য ভালো করেছো, তোমাকে এর বদলে কী দিতে হবে, তোমার মানে ভরপাই কী, তোমার এর বদলে কী চাই? তখন ও বলেছে যে সত্যি কি তুমি চাইয়ের কথা জিজ্ঞেস করছো? তাহলে আমি বলবো ডিভোর্স। তখন হেইন অবাক হয়ে তাকিয়ে বলছে, ইউনোর সাথে ডিভোর্স হওয়ার সাথে তোমার কি সম্পর্ক? তখন ইউন বলছে, মানে ইউন তো সবসময় স্টোরিটাতে আর কি নিজে হিরো সাজবে এবং ওর সাথে থাকবে, তাই জন্য ও বলছে, ও যদি তোমার সাথে থাকতে চায় না, মানে ইউনও তোমার সাথে যদি থাকতে চায় না, তাহলে তুমি কেন থাকতে চাও? এটা তো তোমার অপমান। আমি তোমার বরের জায়গাটা নিতে চাই ইনকামিং ইয়ার্স। এটাতে একেবারেই এটা পছন্দ করেনি হেন। ও খুবই ক্লিন বাউন্ডারি তৈরি করেছে এবং ও বলেছে যে তোমার কি মনে হয় না তুমি তোমার নিজের মানে অকাত একটু বেশি ছাড়িয়ে ফেলছো? এবার তারপরে খাবার এসছে এবং ও বলেছে যে দেখো এইসব খাবার, মানে তুমি যে ধরনের কথা বলছো, তুমি যা মুড নষ্ট করেছো, তারপরে আমার খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই বলে বেরিয়ে গেছে হেন। বেরিয়ে যাওয়ার সময়ই ও একবার ওর শরীরের ইয়েতে ধাক্কা খেয়েছে, মানে ওর শরীরটা আর কি উল্টোপাল্টা রেখেছে। তারপরে দেখাচ্ছে যে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময়, মানে রুমটা তো থেকে বেরিয়েছে, এবার হোটেলটা থেকে যে বেরোবে সেই জায়গাতে ওর ব্ল্যাক আউট হচ্ছে। ওর একটা মেডিসিন সবসময় ব্যাগের মধ্যে থাকে, যেটা ও তখন খেলে ও বোধহয় একটু বেটার ফিল করে। ও ব্যাগটা খুলে অনেক কষ্টে সেটা বার করতে যাচ্ছে, শিশিটা দেখছে নেই ব্যাগের মধ্যে। শিশিটা কে নিয়ে নিয়েছে? শয়তান ইউন ওইটাকে ওর হাতে নিয়ে নিয়েছে। এরপরে তো ওটাতে ইনভেস্টিগেশন করবে বোঝাই যাচ্ছে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে অনেক রাত করে ইয়োনো ওর ওই বন্ধুটার সাথে ইউনদের ব্যাপারে ইনভেস্টিগেশন করে কোথায় গেল, ওরা কী করেছে, এইসব নানান কিছু জেনে টেনে ও ফিরছে গাড়ি করে। ফেরার সময়ও দেখছে যে ছাতা নিয়ে হেইন রাস্তায় বসে একটা বিড়ালকে আর কি ক্যাট ফিড হয় না, সেইটা খাওয়াচ্ছে। তো ও ছাতা নিয়ে বেরিয়ে বলছে যে হেন তুমি এখানে কেন? এত বৃষ্টির মধ্যে তোমার ঠান্ডা লেগে যাবে, তুমি ঘরে যাও। ওর সাথে তো হেনের সাথে তো ইয়োনোর সম্পর্ক এখন খুব খারাপ চলছে, কারণ ইয়োনো রেগে গেছে, মানে হেন প্রচণ্ড রেগে গেছে ইয়োনো যেহেতু এরকম ডিভোর্স ফাইল করেছে, এই করেছে ফ্যামিলির। কিন্তু যখন ওর সাথে কথা বলতে গেছে তখন এর আগের যে ফেজটা ছিল, মানে এই ডিভোর্সের কথা জানার আগে হেন আর ইয়োনোর মধ্যে যে রিলেশনশিপটা ছিল, she was behaving absolutely like that. ওর গালে হাত দিচ্ছে, কাঁধের থেকে জল সরিয়ে দিচ্ছে। ওর একটা বন্ধুর কথা, যে বন্ধুটার, এই কথাটা আমি আগেও বলেছি, ও শেয়ার করছিল না যে আমার বান্ধবীটা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তখন ওর বর কোর্টের লোক নিয়ে এসেছিলো আগে সম্পত্তি সই করিয়ে নেওয়ার জন্য, ওর বর কি খারাপ ছিল, তুমি কত ভালো, তুমি আমার পাশে আছো সবসময়, আমি খুবই লাকি তোমাকে পাওয়ার জন্য। তো ও জিজ্ঞেস করছে, ও না অবাক, মানে হেনের এক একটা রিয়াকশানেই তো অবাক। ওর গালে যখন হাত দিয়েছে, ওর কাঁধের থেকে জল সরিয়ে দিচ্ছে, ও অবাক যে হেন এটা কী করছে। মানে সকালেও তো ওর সাথে পুরো একদম কাটাকাটি, ওর ফাইল ক্যান্সেল করে দেওয়া, এইসব করে গেছে। ইউনো জাস্ট হাঁ হয়ে তাকিয়ে রয়েছে। ও তখন জিজ্ঞেস করছে, তোমার যে মিস্টার ইউনের সাথে ডেট ছিল, এই ডিনার ছিল, তুমি এখানে কি করে এলে? মিস্টার ইউনই বা কোথায়? তখন ও বলছে, ওহো, আমার ডিনার ডেট ছিল, আমি কখন এখানে এসেছি সেটা তো আমি জানি না। বলে তারপরে বলছে, তুমি কি ভালো, তুমি আমার সাথে কতক্ষণ আছো, বলে ওর কাছে আসছে আর কি। তখন না মানে ইয়োনো বুঝতে পেরেছে যে ওর হয়তো মেমোরি লস হচ্ছে, মানে হয়তো না,
সত্যি সত্যি, কারণ মাঝের যে ঘটনাগুলো ঘটেছে, ওর যে মেজাজ ছিল সেইগুলো হেন ভুলে গেছে। মানে ওদের যে ঝগড়া হয়েছে, ডিভোর্স পেপারের কথা, এগুলো সমস্ত হেন ভুলে গেছে এবং শি ইজ বিহেভিং লাইক এই ঘটনাগুলোর আগে। সো ওর মেমোরি লস হয়েছে এইটা বুঝতে পেরে। আর হেন তো প্রচণ্ড ভালোবেসে আদর করে সুন্দর করে কথা বলছে ইয়োনোর সাথে। ইয়োনো মানে পুরো ওকে আটকে বুকের সাথে ধরে নিয়ে মানে হাউমাউ করে কাঁদছে, মানে জাস্ট ভেঙে পড়ে কাঁদছে, কারণ ও রিয়েলাইজ করতে পারছে ওর ডক্টরের কথা মনে পড়ছে, ব্রেকডাউন হয়ে কান্নায় ভেঙে পড়ছে। এইটাই মোটামুটি লাস্ট সিন ছিল। আমরা একটু করে এপিলগ দেখতে পাই না, যে আগে কি হয়েছিল সেইটার কথা। সেখানে দেখতে পাই যে সেক্রেটারি এসে হেনকে বলছে যে মিস্টার ইয়োনো যে গার্ডেন আছে সেই গার্ডেনে গিয়ে একজনের নাম ধরে ডাকে, একটি মেয়ের নাম। ফাঁকা যখন হয়ে যায় গার্ডেনটা তখন ওই মেয়েটির নাম ধরে ডাকে। তখন নামটা কী জিজ্ঞেস করেছে হেন। নামটা বলাতেই হেন বলেছে যে ঠিক আছে আমি জানি এটা কাকে ডাকে। বলে সেক্রেটারি তো খবর দেওয়ার ছিল, করে এরম ভুরু কুচকে চলে গেছে যে কী রে বাবা ওদের মধ্যে কী হচ্ছে এরকম। তারপরে দেখাচ্ছে হেনের মনে পড়ছে যখন ওরা শুরুতে এসেছিলো সম্পর্কে, হেন ওকে বলেছিল যে এই গার্ডেনে জানো একটা রাকুন আছে। রাকুন একটা প্রাণী আর কি, খুব সুইট টাইপের দেখতে। বলছে একটা রাকুন আছে, সে মাঝে মাঝে বেরিয়ে আসে যখন কেউ থাকে না, যখন ওকে একলা ডাকা হয় তখন ও বেরিয়ে আসে এবং ও কথা বলে, ও খুবই সুইট। তখন মানে এটা যখন বলছে হেন, তখন ইয়োনো নানানবার বলেছে দূর তুমি আমাকে বোকা বানাচ্ছ, দূর এইসব বাজে বাজে কথা কেউ বিশ্বাস করে, এটা একটা আর্টিফিশিয়াল গার্ডেন, এখানে কখনো হতে পারে, এরকম নানান কিছু। কিন্তু হেন ওকে বলে বিশ্বাস করিয়েছে সত্যি বলছি আমি, তুমি দেখোনি, তুমি কোনোদিন দেখলে বুঝতে পারবে কত সুন্দর এরম এরম। তারই নাম ধরে ইয়োনো আজ এই 3 বছর পরেও, মানে বিয়ের 3 বছর আগে, হয়তো প্রেমের সময় আরও কিছুটা সময়, এতগুলো বছর পরেও ইয়োনো ওর কথাটা বিশ্বাস করে এবং ফাঁকা হয়ে গেলে ওই গার্ডেনে গিয়ে সেই রকুনটার নাম ধরে, খুব মিষ্টি একটা নাম, নামটা তো ওদের নামগুলো আসলে এত অন্যরকম না, মনে নেই আমার, ডাকে এবং ডেকে বলে তুমি কি আছো, তুমি প্লিজ এসো, আমি তোমাকে মিস করছি, আমি তোমার সাথে কথা বলতে চাই। এটা বলেও রাকুনটার সাথে কথা বলতে চায়। এটা মনে করে তাই হেন নিজে নিজে মনে করে যে আজও সত্যিই ওই কথায় বিশ্বাস করে। আর দেখা যায় যে যে জায়গায় ইনভেস্টিগেশন করে ও যেখানে যেখানে গেছিলো বেরিয়েছে, সেগুলো সমস্ত হেন নিজে নিজে ট্রাই করেও দেখতে চাইছে যে মানে কেন, তাহলে এর পিছনে কী আছে যার জন্য ইয়োনো হেনকে ডিভোর্স দিয়েছে। এগুলো ও খোঁজার চেষ্টা করছে, ভাবছে। এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে সম্পর্কটা দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাতেই শেষ হলো 7th এপিসোড। দেখা হবে আবার 8th এপিসোডে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, যাতে কেউ কারোর খারাপ সময়ও পাশে ছেড়ে না যায়, তার বিশ্বাস না ভাঙে, তার ভরসা হিসেবে দাঁড়িয়ে থাকে, সেই আস্থা সকলে একে অপরের উপরে রেখো। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।